নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি রয়েছি মেদিনীপুরে। মেদিনীপুরে যা গরম, রোদের যা তেজ, তাতে বোঝাই যাচ্ছে আজকে নেতা নয় জনতা অনেক কষ্ট করে করতে হবে। তাই শুরুতেই একটু এনার্জি নেব, আর এনার্জি নেওয়ার কথা যখন ভাবছিলাম, শুরুতেই দেখলাম জলছত্র, যেখানে প্রত্যেক দিন সেই এপ্রিলের শুরু থেকে রোজ শরবত খাওয়ানো হচ্ছে পথচারীদের। তাই তাদের সঙ্গে একটু কথাও বলি, একটু শরবতের চুমুকও দিই। সত্যি প্রচণ্ড শান্তি, যে এনার্জিটা পেলাম, বিশ্বাস করুন নেতা নয় জনতা আজ সারাদিন মেদিনীপুর ঘুরতে গিয়ে খুব প্রয়োজন হবে। মেদিনীপুরের গরম আর এই যে ভোটের গরম, দুটো গরম মিলিয়ে এই ওভারঅল এখানকার গরম কীরকম? প্রচণ্ড। সেন্সেক্স বলছে 46 বা 44, মানে আমরা ফিল করছি 50। ভোটের গরম কতটা ফিল করছে? অ্যাজ ইট ইজ সেম। এবারের ভোটে আপনার এক্সপেকটেশন কি? আপনি কোন ইস্যুতে ভোট দেবেন? শহরের উন্নয়ন, কংসাবতী ব্রিজ, এটা খুব প্রয়োজন। কারণ ঘাটাল দিয়ে বাস ঘুরে আসার জন্য, গাড়ি ট্রাক ঘুরে আসার জন্য সব মেটেরিয়ালের কস্টিং বেড়ে যাচ্ছে। কিন্তু ব্রিজটা খুব প্রয়োজন মেদিনীপুর শহরবাসীর জন্য। একজন নাগরিক হিসেবে আপনার এটাই চাহিদা, যেই ভোটে জিতুক না কেন? এটা চাহিদা। মেদিনীপুর শহরে এই দুপুরে প্রচণ্ড রোদ, তাই রোদকে ডজ করে নেতা নয় জনতা কাজ করতে হবে। সেই জন্য গাছের তলায় কিছু মানুষকে ডেকে দাঁড়িয়ে পড়েছি, পথ চলতি মানুষ, তাদের সঙ্গে কথা বলবো, জানতে চাইবো মেদিনীপুর শহরে কতটা উন্নয়ন হয়েছে, কি উন্নয়ন প্রয়োজন। আমার হিসাবে যতটা উন্নয়ন হওয়া দরকার ছিল ততটা হয়নি। যখন মানে সরকার মেজরিটিতে আছে আর মেদিনীপুরের আমাদের বিধায়িকা উনি সরকার পক্ষের বা আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন সরকার পক্ষের, তখন আমার মনে হয় আরও অনেক ভালো উন্নয়ন হওয়া দরকার ছিল, যেটা হয়নি। জুন মালিয়া প্রার্থী হয়েছে। হ্যাঁ, হয়েছে। তো এই যে জুন মালিয়ার প্রার্থী হওয়া, কীভাবে দেখেন? মানে তিনি ভালো কাজ করেছেন বলেই পুরস্কারে এমপি, মানে এমপি ভোটে দাঁড়ালেন? আমার তো মনে হয় মানে বিগত দিনে আমরা যেটা দেখেছি আর এই লাস্ট 2-3 বছরে যেটা দেখছি, মেদিনীপুরের বিধায়িকা অনেকটাই মেদিনীপুরের জনগণের মধ্যে আছেন। আছে, হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা মানে প্রত্যেক ক্ষেত্রে ওনাকে পাই, সপ্তাহে 2 সপ্তাহের মধ্যে মেদিনীপুরে উনি অ্যাভেলেবেল থাকেন। তো সেই হিসাবে হয়তো ধরতে পারেন যেটা ওনার পুরস্কার হিসাবে উনি সিটটা পেয়েছেন অ্যাজ এ লোকসভা সিট। এই যে এমএলএরা এমপিতে দাঁড়ানো, কিভাবে দেখেন নাগরিক হিসেবে? আমি নাগরিক হিসাবে ঠিক চোখে দেখি না, কেননা সব দলের ক্ষেত্রেই। সব দলের ক্ষেত্রে একটা বিধায়ক বা একটা এমপি বা একটা এমএলএ যখন আবার একটা ভোটে দাঁড়ায়, তার ক্ষেত্রে দেশের ক্ষেত্রে ক্ষতি হয়, দেশের আর্থিক ক্ষতি হয়। এই যে এখানে যেমন আবার ধরুন যেই জিতবে 2টো সিটের মধ্যে, ওখানে আবার ইলেকশন হবে, তার জন্য একটা আর্থিক ক্ষতি হবে। এবং খালি আর্থিক ক্ষতি নয়, তার সঙ্গে সামাজিক বিভিন্ন রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, আর সমস্ত কাজকর্ম সমস্ত কিছু থেমে যায়। তো সেটাকে আমি ঠিক চোখে দেখি না। আমার মনে হয় যে এটাকে যেমন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের দিকে নিয়ে যাওয়া উচিত আমাদের দেশকে। প্রশ্ন হচ্ছে, এখানে এমপি ছিলেন দিলীপ ঘোষ, তাকে আর সিট দেওয়া হয়নি, বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5 বছরে দিলীপ ঘোষ অ্যাজ এ এমপি কতটা কাজ করেছেন, কি কাজ করতে পারেননি, কি মনে হয় তাকে পেয়েছেন? এমপিকে আপনি লোকাল কনস্টিটিউয়েন্সিতে খুব একটা কিছুতে পাবেন না। এমপির কাজ লোকাল কনস্টিটিউয়েন্সিতে কাজ করা নয়, তার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, তার জন্য বিধানসভা বিধায়করা আছে। মেনলি এমপি কাজ হচ্ছে সেন্ট্রাল ম্যাটারে আমাদের জেলার যে সমস্যাগুলো সেগুলোকে রেজ করা, আমাদের মানে রাজ্যের যে সমস্যা সেগুলো রেজ করা এবং সেগুলো নিয়ে কাজ করানো। বর্তমানে মেদিনীপুর শহরে সর্বপ্রথম প্রয়োজন যেটা হচ্ছে মেদিনীপুরের সঙ্গে খড়গপুর এবং আউটারের সঙ্গে লিঙ্ক, যেটা সেই লিঙ্কটা নষ্ট হয়ে গেছে, সেই লিঙ্কটা ইমিডিয়েট, মানে কাঁসাই ব্রিজের কথা বলা হচ্ছে। ব্রিজের কথা, ব্রিজ তো আছে, ও ব্রিজের কোনো দাম নেই, এর জন্য ব্যবসার ক্ষতি হচ্ছে। ব্যবসার ক্ষতি মাত্রে সমাজের ক্ষতি। এটার জন্য কি এখন পর্যন্ত ফান্ডিং আসেনি, আলোচনা হয়নি? দেখুন, সেটা সম্পর্কে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বলবে, আমরা জানি না। আপনার কি এটাই ইস্যু? মেন ইস্যু এটা। এখানে যারা ভোটে দাঁড়িয়েছেন তারা দুজনেই এমএলএরা আবার এমপি ভোটে দাঁড়ানো হয়ে, দেখুন কেউ একজন জিতবে, সেখানে আবার বাই ইলেকশন হবে। অ্যাজ এ নাগরিক কীভাবে দেখেন? এটা কস্টিং বাড়ছে, এটা আমাদের উপর বর্ডারেশন বাড়ছে, যেভাবেই হোক। তাহলে কি ভারতবর্ষে আর লোক নেই? এখানে কর্মসংস্থান, কাজকর্মের হাল কীরকম আছে? চাকরি দেওয়ার মতো ক্ষমতা কারোরই, কোনো গভর্নমেন্টেরই নেই।
আমাদের যারা আনএমপ্লয়মেন্ট যারা আছে তাদেরকে ডাইভার্ট হতে হবে, হয় ব্যবসাতে ডাইভার্ট হতে হবে, কিংবা ওরা ট্রেনিং নিয়ে বড় বড় অর্গানাইজেশনে চাকরির জন্য করবে। আচ্ছা, অনেকে বলছেন এখানে নাকি অনেক কোম্পানি যেখানে চাকরি করতে গেলে লোকালদের চাকরি দেওয়া হয় না। এটা আজকে আমার আন্ডারে প্রায় 400টি ছেলে মেয়ে কাজ করছে, সব প্রতিটি ছেলে মেয়ে লোকালেরই। এটা যদি কেউ বলে ভুল বলছে। এমপি হিসেবে দিলীপ ঘোষ ছিল 5 বছর, জানেন তো কিরকম কাজ করেছেন, তাকে দেখতে পেয়েছেন? আর কাজ কি ওই রকম করছে আর কি। লক্ষ্মী ভাণ্ডার বাড়িতে সবাই পায়, বা আর যা যা প্রকল্প আছে যেগুলো প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডারটা পাই, অন্য প্রকল্প আর সেরকম তো আবাস যোজনাগুলো আসছে, ওই হচ্ছে কাজ। এই ঘর কি আপনাদের? তা আবাসের ঘর পাননি? আবাসের ঘর নাম ছিল, নাম আছে। ঘর পেতে গেলে কাঠপানি দিতে হয় নাকি? না, জুন মালিয়া আর অগ্নিমিত্রা পাল এই লড়াই কিরকম লাগছে দেখে, কি মনে হচ্ছে? প্রায় তো হাড্ডাহাড্ডি হবে। ভোটের খবর রাখেন? না, ভোটের খবর অত আমি খুব একটা রাখিনি। ভোট দেন তো? ভোট কাকে ভালোবেসে যাকেই দিন দিন কি ভেবে দেবেন? উন্নয়ন অন্যান্যভাবে যে যেমন কাজই কোনো কাজ হয়েছে 5 বছরে? কাজ হচ্ছে, হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার। দিদি, এই যে 500 থেকে 1000 টাকা হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার, সেটার প্রভাব কি ভোট বাক্সে পড়বে? 1000 টাকায় তো কিছুই হয় না, কি হবে আর? চাকরির হাল কেমন এই অঞ্চলে? চাকরি তো কোথাও দেখতে পাচ্ছি না সেরকম, এই তো মাস্টারগুলাও তো বসে যাচ্ছে দেখছি। এই যে ভোট আসবে, ভোট দেবেন, একটা দল জিতবে, তারা চাকরির কথা বলছে, প্রচারে এসে বলছে যে চাকরি হবে, উন্নয়ন হবে। এখানে কেউ আসেনি এখনো। ভোট যখন দেবেন কি ভেবে দেবেন? এই মেদিনীপুরে হাল কেমন, উন্নতি হয়েছে? উন্নতি সেরকম কিছু এখনো মেদিনীপুরে হয়নি। রাজ্য সরকারের প্রকল্পগুলো পান? রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডারটা পায়। পান, উপকার হয়? উপকার তো হয়নি। এখানে হাওয়া কার বইছে বলুন? এখানে হাওয়া বইছে এখন আপাতত, এখন চলছে দিদি। রোজ যাতায়াত করেন? হ্যাঁ, প্রায়। মেদিনীপুরে এই ব্রিজটা নিয়ে আমি জিজ্ঞেস করছিলাম, কংসাবতীর ওপর এই ব্রিজ, এটা ভারী যান চলাচল তো বারণ, এখন নিষিদ্ধ করা রয়েছে। কিন্তু অনেক লরি যাচ্ছে, এগুলো কি মেপে ছাড়া হচ্ছে? ওখানে ওই যে দুদিকে দুটো ব্যারিকেড করা রয়েছে, একটা আপনার চৌরঙ্গির ওখানে একটা রয়েছে, একটা আমাদের এইখানে রয়েছে ধর্মার, ওইখানে রয়েছে একটা ধর্মার ওখানে, আর তাছাড়া এই আমতলার এই পোর্শনটায় মেনটেন্স হয়, মানে দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা। আচ্ছা, কিন্তু এই যে ভারী যান চলাচল না হওয়ার ফলে পণ্য বা জিনিসপত্র আসার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, অনেক ঘুরে আসতে হচ্ছে। আপনাদের তাহলে ভোটের ইস্যু কি একটা ইমিডিয়েটলি ব্রিজ? ভোটের ইস্যু বলতে মানে অল ওভার ডেভেলপমেন্টই আমরা চাইবো। এখানে অগ্নিমিত্রা পাল আর জুনমালিয়ার লড়াইটা হাড্ডাহাড্ডি, আমি তো হাড্ডাহাড্ডি কোথাও দেখতে পাচ্ছি না। কার পক্ষে হাওয়া? জুন মালিয়া যেহেতু বিধায়িকা ছিলেন মেদিনীপুর বিধানসভার, আমি আমার মেদিনীপুর বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে আমি এইটুকু জোরদার বলতে পারবো, উনি পৌরসভার থেকে বিভিন্ন ওনার এমএলএ ফান্ড থেকে অনেক প্রচুর কাজ করেছেন, হিউজ পরিমাণে কাজ করে অ্যাডভান্টেজ একদম। এটা তো ওভারঅল লোকসভার ভোট। হ্যাঁ, সেক্ষেত্রে এর আগে এমপি ছিলেন দিলীপ ঘোষ। হ্যাঁ, দিলীপ ঘোষ তার কাজ করেছেন অ্যাজ এ হিউম্যান বিং ভালো, কিন্তু কাজ করেছে, উন্নয়ন করেছেন, কাজের ব্যাপারটা আমি কোথাও দেখতে পাইনি। আগে তো উনি বিধায়ক ছিলেন খড়গপুরের, আমাদের ওখানে ওই ভোটের সময় দেখেছি, তারপরে আবার দেখা যায়নি। এমপি ফান্ডে টাকা খরচ হয়নি? না, সেরকম কিছুই দেখা যায়নি, খালি দেখা যাচ্ছে ওই আপনার গোলবাজারের সামনে এটা হচ্ছে। আর ব্রিজটা যেটা হয়েছে ওটা তো অনেক আগের সিলেক্ট ওনার আমলে হয়েছে, কিন্তু এই হচ্ছে এমনি কোনো কাজ সেরকম দেখা যায়নি। অগ্নিমিত্রা পাল জুনমালিয়া এটা কীরকম হবে? লড়াইটা বলতে আপনার হিসাব মতো এখানে জুনমালিয়া বেরিয়ে যাবে। কংসাবতী নদীর ওপর এই যে ব্রিজ, এই ব্রিজে ভারী গাড়ি যাতায়াত করতে পারে না। পণ্যবাহী গাড়ি এই ব্রিজ থেকে না নিয়ে যাওয়ার দরুন অনেক জিনিসপত্রের দাম বাড়ছে বলে অনেক স্থানীয় ব্যবসায়ী বলছেন। তারা চাইছেন এই কংসাবতীর ওপর মেদিনীপুর শহরকে জুড়ে দেওয়ার জন্য একটা আরও শক্তিশালী ভারী ব্রিজ তৈরি হোক। সেটাই কিন্তু মেদিনীপুর শহরের বাসিন্দাদের অন্যতম দাবি। নেতা নয় জনতা যেখানেই শেষ করব, আশা করব এবার ভোটে যেই জিতুক না কেন তিনি কংসাবতীর ওপর নতুন আরেকটা ব্রিজ করবেন এবং যেখানে ভারী গাড়ি চলাচল করতে পারবে, অর্থাৎ অতিরিক্ত পণ্য খুব সহজেই নিয়ে আসা যাবে মেদিনীপুরে। তাতে নিশ্চয়ই আম জনতারও খুব সুবিধে হবে। আজ এখানেই শেষ করছি, টাটা।
নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকুড়া বিধানসভায়। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার 17 লক্ষ ভোটার, আর এই 17 লক্ষ ভোটার আগামী 25শে মে লোকসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং বাঁকুড়ার সাংসদ নির্বাচন করবেন। ভোট ব্যস্ত দেশে নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো আপনারা আকছাড় শোনেন, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয়, সেই জনতা জনার্দন তাদের কথা কজন শোনেন? তাই আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকুড়া বিধানসভায়। আর বাঁকুড়া বিধানসভায় এখানকার স্থানীয় মানুষজন তারা আজ তাদের সুখ দুঃখ, তাদের অভাব অভিযোগ, গত 5 বছরে তারা কি পেয়েছেন আর কি পাননি সেই নিয়েই কথা বলবেন নেতা নয় জনতায়। প্রচুর গরম, সত্যি মানে এটা ঘটনা। বাঁকুড়া ঠান্ডা যেমন পড়ে, বাঁকুড়ায় গরমও তেমন পড়ে। ইতিমধ্যে মে মাসে বাঁকুড়ার তাপমাত্রা 45 ডিগ্রি ছুঁই বা 45 ডিগ্রি কোথাও কোনো দিন ক্রস করে গেছে। কিন্তু ভোট ব্যস্ত দেশে রাজনৈতিক উত্তাপ কেমন ফিল করছেন? এখন তো সেভাবে টেম্পোটা ওঠেনি, তাহলেও এখন বিভিন্ন পাড়ায় চায় পে চর্চা দেখতে পাচ্ছি। প্রার্থীরা চায় পে চর্চায় যাচ্ছেন এবং সেখানেও বেশ জমায়েত হচ্ছে। আপনার এলাকায় যিনি বিদায়ী সাংসদ কতবার এসছে আপনার এলাকায় গত 5 বছরে? উনি তো আমার পাড়ার মানুষ, আমাদের কাছের মানুষ। 5 বছরে 5 বারও দেখতে পাইনি, এটা বলতে পারি। আপনি আপনার পাশে দাঁড়িয়ে বলছেন যে বাঁকুড়া যিনি বিদায়ী সাংসদ তাকে 5 বছরে চোখে দেখেননি, তাই কি? চোখে দেখা যায় কিন্তু এলাকা ভিত্তিক দেখা যায় না। কাজ কতটা গত 5 বছরে কি কাজ পেয়েছেন, কতটা কাজ পেয়েছেন বাঁকুড়ার মানুষ? সেরকম কিছু না। আমাদের এখানে কাজ কি করছে? কিচ্ছু না, আমাদের এখানে কাজের কোনো এফেক্ট নেই। গত 5 বছরে আপনারা ভোট দিয়েছেন, একজনকে নির্বাচিত করেছেন, সংসদে পাঠিয়েছেন, তারপরেও কোনো কাজ নেই। আমাদের এখানে আমরা দেখিনি বাবু। আপনার এলাকায় যিনি সাংসদ, বিদায়ী সাংসদ, কতবার দেখেছেন গত 5 বছরে? না, দেখার কিছু, আমাদের সাংসদ একটা বিরাট বড় দোষ। 7টা বিধানসভা নিয়ে একটা সাংসদ তার কারোর বাড়ি বাড়ি ঘুরে বেড়াবার কোনো প্রয়োজন নেই। ও সাংসদকে দেখবো গিয়ে তার কাজের উপর। কাজ দেখেছি, ধরুন ওই এসকেলেটারটা হয়েছে, এই সাইডের রাস্তা একটা হয়েছে, তারপরে ওই আঁচুড়ির যেটা আপনার প্ল্যাটফর্মটা হয়েছে, বা ওই ফ্লাইওভারটা বা হসপিটালের ওই দিকটা। তো এরপরে ভেতরে কি কাজ, সাংসদের টাকা কোথায় যায়, কি বৃত্তান্ত, ওগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না। ওকে চোখে দেখতে পাওয়া যায় না একদম। এখানে শুধু গাড়ি করে যাচ্ছেন, ফোনটা কানে শুধু নিয়ে থাকেন, আর এখানে তো দেখতে পান না। শুধু স্টেশনে একটি এক্সিলেটার করেছে ওই, হ্যাঁ, আর এই সাইডে একটি রাস্তা করেছে লাইনের ধারে, আর তো কোনো কাজই করেনি। দেখুন, দেখেছি বললে ওনার এখানে নার্সিংহোম আছে। আপনি যদি বলেন যে দেখেছি মানে ওই নার্সিংহোম থেকে বেরালেই আমাদের দেখা হলো, পাড়া দিয়ে যেতে হবে, আর অন্য কোনো রাস্তা নেই, এই হিসাবে আমরা দেখেছি। বাদবাকি কাজের জন্য দেখা, মানুষের কাছে ভোটের পর আসা, মানুষের সুখ দুঃখের পাশে থাকা, এটাই আমরা পাইনি। আপনারা জানেন করোনার সময় এমন একটা পরিস্থিতি হয়েছিল, ঘর থেকে মানুষ বেরোতে পারছিল না, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। যাদের করোনা হয়েছে তারা এমন একটা অবস্থায় যে তারা কাউকে দেখেও পাচ্ছে না, সেই জায়গায় তার কিন্তু আমরা সহযোগিতা দেখতে পাইনি। বাঁকুড়া লোকসভা কেন্দ্র গত 5 বছরে কি পেয়েছেন তার খতিয়ান দিচ্ছিলেন, এবং সেখানেই লোকসভা ভোটের আগে যেভাবে এখানকার মানুষজন তারা দ্বিধা বিভক্ত, তারা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তারা যেটা বলছেন যে এখানে কেউ বলছেন সাংসদকে দেখা যায়, কাজে পেয়েছেন, কাছে পেয়েছেন, আবার কারো বক্তব্য যে এখানকার যিনি বিদায়ী সাংসদ তাকে কাছে পাওয়া যায়নি। যিনি বর্তমান মানে বিগত যিনি ছিলেন, এবছরও তিনি বিজেপি ক্যান্ডিডেট হয়েছেন, তার মধ্যে আন্তরিকতা ব্যাপারটা খুব একটা নেই। তিনি হয়তো যেহেতু রেল সেন্ট্রাল একজন মিনিস্টার আছেন, তার সুবাদে হয়তো কিছু করেছেন, সেগুলো যেগুলো করেছেন তার মধ্যে রেলের কিছু কাজ হতে পারে, তার নার্সিংহোমের পেছনে একটা রাস্তা হতে পারে, কার্যডাঙ্গা যে হল স্টেশন সেটা হতে পারে, সেগুলো কিছু কাজ হতে পারে। কিন্তু আমার মনে হয় তিনি যে জায়গায় ছিলেন, মানে একজন সেন্ট্রালের মিনিস্টার হয়ে তার যে পরিমাণ পাওয়ার ছিল, সেই পাওয়ার দিয়ে তিনি অবশ্যই বাঁকুড়াবাসীকে অনেক বেশি কিছু দিতে পারতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তিনি সেগুলো কিছু করেননি। পার্টি নিয়ে তো সব কিছু হয় না, যেগুলো আমরা জনতা যারা ভোট দিচ্ছি তাদেরকেও দেখতে হয়। শুধু ভোটের সময় এলাম, কিছু 2-4টা কিছু প্রতিশ্রুতি দিয়ে দিলাম, সেগুলো করলে হবে না। কি বলবেন, মানে আপনার পাশে দাঁড়িয়ে বলছেন ভোটের সময় আসেন, প্রতিশ্রুতি দেন, তারপর প্রতিশ্রুতি পালনের কোনো ব্যাপার নেই, 5 বছরের গ্যাপে বা ব্যবধানে তাকে দেখা যায়, তাই কি? মানে আপনিও তো বাঁকুড়ার মানুষ। না না, সেটা নয়, দেখা অবশ্যই যায়, ওনারা হয়তো ব্যস্ত তাই দেখতে পান না। আমরা এমনি সাধারণ কাজ করি তো, তাই আমাদের সাথে প্রায়ই দেখা হয়, কথাও বলেন। আর যাদের দেখা করার ইচ্ছা নেই তাদের সঙ্গে তো দেখা হবে না। দেখা হওয়া, কথা হওয়া, আমার সাথে আপনার একটা অন্য সম্পর্ক, পাড়ার সম্পর্ক,
সেই সমস্ত কথা ব্যাপারটা আলাদা, আর একটা ব্যাপার হচ্ছে মানুষের জন্য কাজ করার ব্যাপারটা আলাদা। কি কি ইস্যুতে বাঁকুড়া আপনারা ভোট দেবেন এবার? আগে ঘর, তারপরে বাইরে। তো আমাদের বাঁকুড়ার বহু উন্নয়ন এখনো থমকে দাঁড়িয়ে আছে। এটা কেন্দ্রের ভোট, তো সেই হিসাবে কি কাজ হচ্ছে না হচ্ছে বলছি, আপনি যে যাদিকে প্রশ্নগুলো করছেন, তো আমাদের অত রাজনৈতিক ব্যাপার নিয়ে অত নয়। তবে আমি এটা জানি যে আমাদের বাঁকুড়াটা একটু RSS হিন্দু মহাসভা ঘেঁষা। এখান থেকে হিন্দু মহাসভার MLA ছিল, অমুক ছিল, ন্যাক ছিল। আর মানুষ কিসের ভিত্তিতে ভোট দেবে সেটা মানুষই জানে। সবসময় যে বিপদ আপদে বিপদে পাশে থাকে তাকেই মানুষ চায়। আজকে যিনি অরূপ চক্রবর্তী আমাদের মানে এখানে দেখছি ক্যান্ডিডেট হয়েছেন, সেই অরূপবাবু করোনার সময় প্রত্যেকটা বাড়িতে যাতে খাবার পৌঁছে যায় তার জন্য পাড়ার ছেলেদের দিয়ে, তার হাতে হাতে দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। এই যে মানুষের বিপদের সময় সে শুধু তৃণমূলের লোকেদের জন্য না, বিজেপির ঘরে যাদের করোনা হয়েছিল তাদের বাড়িতেও পৌঁছে দিয়েছে। এই যে অর্থাৎ এই যে বাঁকুড়া লোকসভা কেন্দ্র, এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র একটা সময় লালগড় বা বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল এবং 1980 থেকে 2014 এই কেন্দ্র থেকে, বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে টানা 9 বার এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাম প্রার্থী বা CPIM প্রার্থী বাসুদেব আচারিয়া। এবং বাসুদেব আচারিয়া 2014 অবধি ছিলেন। 2014 সালের নির্বাচনে এই কেন্দ্রের ফিচার্স বা বৈশিষ্ট্য বা চরিত্র বদল হয়। এবার 2014 এই কেন্দ্র থেকে জয়যুক্ত হন তৃণমূল কংগ্রেসের মুনমুন সেন। তারপরে 2019 এই কেন্দ্র থেকে জয়লাভ করলেন বা জয়যুক্ত হলেন বিজেপির ডক্টর সুভাষ সরকার। 2024 এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইতে মুখোমুখি তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির ডক্টর সুভাষ সরকার এবং বাম প্রার্থী বা জোট প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। 25 মে কোন দিকে বাঁকুড়া রায় থাকে সেদিকে আমাদের নজর থাকবেই। কিন্তু এই মুহূর্তে এখানে যারা রয়েছেন, আরও একবার আপনাদের কাছে আসবো। ভোটের মুখে গ্যাসের দাম কমলো, কি মনে হয় ভোটের চমক নাকি সাধারণ মানুষের জন্য? ভোটের চমক। কেন বলছেন এটা? কারণ এটা ভোটের সময় 100 টাকা বাড়বে, আর ভোটের পরে আরো 200 টাকা কমবে, আর ভোটের পরে আবার 200 টাকা বেড়ে যাবে। ভোটের চমক না জানি না, আমি ছোট থেকে জবে থেকে বড় হয়েছি এটাই দেখতে পাচ্ছি। ভোট এলেই সমস্ত রাজনৈতিক দলে এটা করে থাকে। এটা নিয়ে সাধারণ মানুষ বিশেষ কিছু ভাবে বলে আমার মনে হয় না। সিএ কি মনে হয় প্রভাব পড়বে ভোটে? পড়বে না, ওই মতুয়াদের ওই দিকটা মানে পড়বে বই কি। সিএ নিয়ে তো গত বছর মোদি ওই দিকে সিটগুলো পেয়েছিল, সিএটাকে ইস্যু করে তো পেয়েছিল। সুতরাং সিএ কিছু জায়গায় পড়বে না, সিএতে কোনো প্রভাব পড়বে না। পশ্চিমবঙ্গে সিএতে, পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষে কোথাও সিএর কোনো প্রভাব পড়বে না। কারণ সিএর যে নিয়ম বা সিএর যে পুরো সিস্টেমটা, সেটার জন্য প্রভাব পড়ার কোনো কারণ নেই। সিএটা আমাদের ভারতবর্ষে অনেক আগেই দরকার ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্ত্রিসভা তারা যে সিএটা লাগু করেছেন পশ্চিমবঙ্গের বুকে, তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, সিএ যেটার জন্য মতুয়াদেরকে একটা গত ইলেকশন থেকে আশ্বাস দিয়েছিল, কিন্তু এই সিএটা করে তাদের কি উপকারটা করেছে? প্রথমে তো আমি শুনলাম শান্তনুদাই বলেছিল, শান্তনুবাবু বলেছিলেন যে আমি প্রথমে অ্যাপ্লিকেশন করব যে সিএর জন্য, আমি নাগরিকত্ব নেওয়ার জন্য। তার মানে উনি এখন নাগরিকত্ব নেই, অথচ ভোট দিচ্ছেন, উনি সেন্ট্রালের মন্ত্রী হয়েছেন। এটা একটা ভেক। দাদা বললেন, দাদা আমার পরিচিত, সিএ যে বললেন ভেক, এটা একটা ফালতু কথা, ফালতু প্রচার। কারণ আমাদের দীর্ঘ বছর ধরে যারা মতুয়া সমাজ বা ওই সাইডে বর্ডার এরিয়া যারা আছেন, তাদের এমনি এই সরকারে আজকে যদি বাংলাদেশ থেকে দুটো লোক আসে, কালকে দেবেন তাদের আধার কার্ড, ভোটার কার্ড, সব রেশন কার্ড রেডি হয়েছে বিকজ অফ ভোট, শুধু ভোট ব্যাংক করার জন্য। কিন্তু ওখানে যারা যুব সমাজ বা যারা ওখানে মানুষরা আছেন, তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে তারা কোনো আধার কার্ড, প্যান কার্ড বা তারা কোনো বাইরে যদি কোনো চাকরিজীবী করতে যদি যেতে চান, তাদের সেক্ষেত্রে তাদের যে নথিপত্র দরকার হয় তারা সেটা পান না, এবং তাদেরকে সেই সুবিচার করে দেওয়ার জন্য সিএটা অবশ্যই দরকার ছিল। কেমন সাংসদ চান? আমরা চাই যে মানুষ সবসময় পাওয়া যাবে না এটা ঘটনা, কিন্তু মানুষ সবসময় তার কাজটা যেন দেখতে পায়। সংসদ আমরা চাই যেন কাজ বাজ হয়, বাঁকুড়া উন্নতি হয়, এইটুকুনি আমরা চাই। যে মানুষের পাশে থাকবে সেরকম সাংসদই চাই। সার্বিক উন্নয়নের সংসদ চাই। সাংসদের কাজের এফেক্ট আমরা যেন দেখতে পাই। আমরা বাঁকুড়া সবচেয়ে পিছিয়ে জেলা, সেই জায়গায় যদি একটু বাঁকুড়ার আপলিমেন্ট হয়, সেরকম যদি সাংসদ আমাদের আসেন, তাহলে আমরা খুব উপকৃত হব। আমি ডাক্তারবাবুকে চাই, কারণ আমাদের এখন বাঁকুড়াকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেতে ডাক্তারবাবুকে থাকা অবশ্যই দরকার। কারণ আমরা ডেভেলপমেন্ট দেখেছি এবং আরও ডেভেলপমেন্টের কাজ প্রচুর বাকি আছে, যেগুলো আমরা সংসদকে আমাদের মতো করে বলেছি। আমি সাধারণ মানুষ হিসেবে কথাটা বলছি, আমি ওনাকে সমর্থন করি অ্যাজ এ সাংসদ হিসেবে, মানুষ হিসেবে বাঁকুড়ার। যিনি ভালো সাংসদ, উনি কাজ করেছেন, উনি করে, ওনাকে আর 5টা বছর আমরা সময় দেবো, উনি আরও কাজ করবেন। আর সময় দিয়ে কি হবে? সময়টা নষ্ট না করে নতুন আরেকজনকে দিলে সেই সময়টাকে সঠিকভাবে ইউজ করে সেটাকে ডেভেলপমেন্ট হবে।
অর্থাৎ কেউ এখানে যিনি বিদায়ী সাংসদ ছিলেন তাকে কেউ এখানকার 5টা বছর আরও সময় দিতে চান, কেউ বা বলছেন সময়টা আর অযথা নষ্ট যেন না হয়। অর্থাৎ আমাদেরও সময় শেষ, নেতা নয় জনতায়। আজ অনেকটা সময় আমরা আজকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কাটালাম এবং বাঁকুড়ার বিধানসভার যেন মানুষজন তারা তাদের মনের কথা, তাদের অভাব অভিযোগ তুলে ধরছিলেন নেতা নয় জনতায়। কিন্তু সময় শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আজ বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।